আকাশের ট্রেনটা থামলে ও জল নেবার জন্য নিচে নামে। কত ফাঁকা স্টেশন, এখানে জল পাবো কিনা বুঝতে পারছি না। এবার কোথায় খুঁজি? একটা কাজ করি, আবার ট্রেনেই উঠে পড়ি। এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক মনে হচ্ছে না। আরে আরে, কারা তোমরা? ছাড়ো আমাকে, কেউ আছে? আকাশ চিল্লাতে থাকে, কিন্তু কেউই ওর আওয়াজ শুনতে পায় না। ট্রেন নিজের মতো চলে যায়, কিন্তু কিছু লোক আকাশের চোখ বেঁধে ওকে গাড়ি করে অনেক দূরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে ওকে বড় একটা হাভেলিতে নিয়ে যাওয়া হয় এবং তারপর ওর চোখের পট্টি খুলে দেওয়া হয়। আকাশ দেখে যে তার চারপাশে গুন্ডারা বড় বড় বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে চেয়ারে একজন হাড্ডাগাড্ডা বয়স্ক লোক বসে আছেন। কে তোমরা? কারা তোমরা? আর আমাকে এখানে ধরে এনেছো কেন? বলো বলো বলছি। আরে তোর ব্যান্ড বাজাবো বলে নিয়ে এসছি তোকে। হাই কালু, নিজের হবু জামাই বাবুর ওপর এরকম করে কেউ হাসে? হ্যাঁ, ওনার তোর বোনের সাথে বিয়ে হবে, ওনাকে সম্মান দেয়। এ আপনারা কি বলছেন? আমি আবার কার বর? আরে আপনারা কে আগে সেটা বলুন। কি এসব হচ্ছেটা কি? আকাশ এর আগে কিছু বলে, এর মধ্যেই একজন মহিলা একটি মেয়েকে কোণে সাজিয়ে নিয়ে সেখানে উপস্থিত হয়। মেয়েটা দেখতে খুবই মোটা ছিল। কল্লাপত্তে, তুমি আকাঙ্ক্ষাকে তৈরি করে নিয়ে আসো, যাও। আর আমি জামাইকে পাঠাচ্ছি তৈরি করে নিয়ে আসার জন্য। এই নিয়ে যা জামাইকে। আরে এ কেমন জোজ্জার? কেউ এরম করে নাকি? আর তাছাড়া আমি তো আপনাদের চিনিও না। আমাকে এখান থেকে যেতে দিন। আমি যাব, আমাকে যেতে দিন। আমি বিয়ে করবো না। বাবা, এইভাবে কাউকে কি প্রাণের ভয় দেখানো কি ঠিক হবে? আর জোর করে আমার সাথে কারোর বিয়ে দেওয়াটা কি উচিত হচ্ছে? কলাবতী, মেয়েকে বোঝাও। ও এত মোটা হয়ে গেছে বলে আজ অব্দি একটা ছেলেও ওকে পছন্দ করেনি। একে তো জোর করে ওর বিয়ে দিচ্ছি এই ছেলেটার সাথে, তার উপরও আমাদেরই কথা শোনাচ্ছে, ভাষণ দিচ্ছে। ওকে বলো ভাষণ না দিয়ে চুপচাপ বিয়ের পিড়িতে গিয়ে বসতে। শোন মা, বাবা যেটা বলছে সেটা শোনো, নালে বাবা খুব রেগে যাবে। আকাশ অসহায় ছিল, ও ওই সময় কিছুই করতে পারল না। আকাশ ফেঁসে গিয়েছিল, তাই ওকে বাধ্য হয়ে বিয়ের মণ্ডপে বসতে হলো। কিছুক্ষণ পরে পণ্ডিত মশাই মন্ত্র পড়লেন, আর আকাঙ্ক্ষার সাথে আকাশের বিয়ে হয়ে গেল। বিয়ের পর সবার ব্যবহার পাল্টে গেল। বিয়ের আগে যারা বন্দুক দেখাচ্ছিল, বিয়ের পরে তাদের ব্যবহার খুব স্বাভাবিক হয়ে গেল। বাবা, আমাদের ক্ষমা করে দিও, আমাদের বাধ্য হয়ে এটা করতে হয়েছে। আমাদের মেয়ে আকাঙ্ক্ষা ও এত মোটা, এই গ্রামে কোনো ছেলে পাচ্ছিলাম না ওর জন্য। সবাই মানা করে দিচ্ছিল বাবা, তাই বাধ্য হয়ে তোমার সাথেই বিয়ে দিতে হলো ধরে বেঁধে। ও যাই হোক, এখন তো তোমাদের বিয়ে হয়ে গেছে, 7 পাক ঘোরা হয়ে গেছে। এখন তো তুমি ওর স্বামী, আর নিজের বউকে তার ফেলা যায় না। আমরা চাই রীতিমতো নিজের মেয়েকে খুশি খুশি বিদায় করতে, আর চাই যাতে তোমরা সুখে শান্তিতে সংসারটা করো। এটা আপনাদের খুব ভালো ব্যাপার। প্রথমে জোর করে নিয়ে আসবেন তুলে, তারপর বলবেন মেয়েকে বিয়ে করুন, তারপর আবার বলবেন বিদায় দিয়ে মেয়েকে বাড়ি নিয়ে যেতে। নিজের মেয়ের জন্য কোনো পাত্র পেলেন না বলে আমাকেই পেলেন, আর বিয়ে দিয়ে আমারই ব্যান্ড বাজিয়ে দিলেন। বাহ! বাবা, আমাদের আকাঙ্ক্ষা খুবই ভালো মেয়ে। ওর একটাই দোষ যে ও খুব মোটা। আমার মোটা মেয়েকে গ্রহণ করো বাবা, ওর জীবন ভালো করে দাও। এরপর কিছুদিন আকাশ আকাঙ্ক্ষার বাড়িতেই থেকে গেল, কিন্তু ও আকাঙ্ক্ষার সাথে একদমই কথা বলতো না, একদম চুপচাপই থাকতো। আকাঙ্ক্ষা অনেকবারই ওর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু আকাশ খুবই রেগে থাকে। আকাশ মনে মনে ভাবছিল যে কিভাবে ও আকাঙ্ক্ষার থেকে পিছু ছড়াতে পারে। তাই পরের দিন সে আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে যেতেই রাজি হয়ে যায়। আকাঙ্ক্ষা এই ভেবে খুশি ছিল যে আকাশ ওকে ওয়াইফ হিসাবে মেনে নিয়েছে, তাই সে শহরে নিয়ে যাচ্ছে। ওরা শহরের উদ্দেশ্যে রওনা হলো, আর আকাশ মনে মনে ঠিক করলো যে আকাঙ্ক্ষাকে কোনো স্টেশনে ছেড়ে দেবে, আর নিজে শহরে গিয়ে পুলিশ কমপ্লেন করবে। আমার এটাই একমাত্র সুযোগ। পরের স্টেশনে আমি নেমে যাব, আর আকাঙ্ক্ষাকে এখানেই ছেড়ে দেবো, আর গিয়ে পুলিশকে সব খবর দিয়ে দেবো। এখন একমাত্র আমায় পুলিশই বাঁচাতে পারবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমাকে দেখতে না পেলে ও নিজের বাড়ি চলে যাবে আবার। পরের স্টেশন আসছিল, আর আকাশ মনে মনে ভাবছিল যেভাবেই হোক আকাঙ্ক্ষাকে স্টেশনে নামাতে হবে। আকাঙ্ক্ষা, পরের যে স্টেশনটা আসছে ওখানে একটা পৌরাণিক মন্দির আছে। আমার মনে হয় আমাদের ওখানে দর্শন করতে যাওয়া উচিত। তারপর না হয় আমরা পরের ট্রেনটা করে বাড়ি চলে যাব।
একবার দেখেই আসি, আমরা দর্শন করে নিই, জানি না আবার কবে আসবো। তুমি আমার জন্য এত ভাবছো। আমি সত্যি সত্যি খুবই ভাগ্যবতী যে তোমার মতো স্বামী পেয়েছি। আমার বাবা ও ভাই জোর করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে, কিন্তু তুমি এত ভালো যে ওদের সবাইকে ক্ষমা করে দিয়েছো। আর আজকে তুমি তোমার সাথে আমাকে মন্দিরে নিয়ে যাবে, এই শুনে আমি খুব খুশি। আকাশ আর আকাঙ্ক্ষা নিজেদের মধ্যে কথা বলছিল। এরকম সময় ওদের সামনের সিটে দুটো ছেলে এসে বসে, আর ওরা আকাঙ্ক্ষাকে মোটা বলে ডাকতে থাকে। এ ভাই দেখ তো কি মোটা মেয়েটা, মনে হচ্ছে মোটির সত্য বিয়ে হয়েছে। মোটির বিয়ে, ছেলেটাকে দেখতে তো ঠিকঠাক, মোটাটাকে বিয়ে করলো কেন? ও আতস কাজ দিয়ে মোটিটার মধ্যে কি দেখতে পেলো? আরে আমিও তো ওটাই ভাবছি, এরম মোটা মেয়ের সাথে আমি তো কোনোদিনও বিয়ে করবো না। কিছুক্ষণ ধরে আকাশ চুপচাপ সব কথা শুনলেও শেষে যখন সহ্য হলো না, তখন একটি ছেলেকে ঘুষি মারলো। এই দেখে আশেপাশের ছেলেরা আকাশকে ধরে খুব মারতে লাগলো। এইসব দেখে আকাঙ্ক্ষা ঘাবড়ে গিয়ে আকাশকে বাঁচাতে গেলে একটি ছেলে আকাঙ্ক্ষাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আকাঙ্ক্ষার কপাল দিয়ে রক্ত পড়তে থাকে। আকাশেরও হাতে একটা গুন্ডা ছুরি মেরে দেয়। এর মধ্যে ট্রেনের লোকরা টিটিকে খবর দিয়ে দেয়, আর পরে স্টেশনে এলে পুলিশ ওই গুন্ডাগুলোকে ধরে ফেলে। আকাঙ্ক্ষা, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু তোমার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। আকাঙ্ক্ষার চোখে জল ছিল। আকাঙ্ক্ষা আকাশকে জড়িয়ে ধরে, আর আকাশের মনেও আকাঙ্ক্ষার জন্য ভালোবাসার জন্ম হয়। দুজনেরই দুজনের জন্য কষ্ট হয়। আকাঙ্ক্ষা খুব ভালো মেয়ে ছিল। একটাই ওর দোষ ছিল যে ওকে জোর করে আকাশের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। কি গো, আমরা তো স্টেশন পেছনে ফেলে এলাম, তাহলে মন্দিরে দর্শন করতে কি করে যাব? ঠিক আছে, পরের বার যখন তোমার বাবা মার সঙ্গে দেখা করতে আসবো তখন না হয় দর্শন করে নেব। মা বাড়িতে অনেক দিন ধরেই অপেক্ষা করছে, আমাদের এখন ওখানেই যাওয়া উচিত। আকাঙ্ক্ষার চোখে খুশির জল ছিল। অবশেষে আকাশ ওকে স্ত্রী হিসাবে মেনে নিয়েছে। আর কিছু ঘন্টা জার্নির পরে আকাশ আকাঙ্ক্ষাকে নিয়ে নিজের বাড়িতে পৌঁছায়। আকাশ ওর মাকে সবকিছু না বললেও শুধু এটাই বলে যে ভাগ্যই আকাঙ্ক্ষাকে আকাশের স্ত্রী বানিয়েছে। উর্মিলার ৩ বৌমা ছিল। তাদের মধ্যে ২জন ছিল বড়লোক বাড়ির, আর একজন ছিল গরিব ঘরের। আর এই কারণেই ওই গরিব বউকে শুধু শাশুড়িমার থেকে নয়, বাকি ২ বউয়ের কাছ থেকেও কথা শুনতে হতো। রোজকার মতোই গরিব বৌমা রান্নাঘরের কাজ করছিল। তখনই সোনালি বৌমা, ও সোনালি বৌমা, ও সোনালির বাচ্চা, কোথায় গিয়ে মরলি রে? আসছি মা। হাতে চায়ের কাপ নিয়ে সোনালি হল রুমে এলো। এই নিন মা, চাটা। আরে ও আমার গরিব বৌমা, তুই এতক্ষণ ধরে চা বানাচ্ছিলি না বীরবলের খিচুড়ি? মা, সারাদিনই তো ঘরে বাইরের কাজ, আর তা এতই বেশি যে শুধু কাঠপুতুলের মতোই নাচতে হয়। আরে আমাদের সময় তো একাই একজন নেচে নেচে ঘরের সব কাজ করত, আর তোর কাজ করতে গিয়ে এত বিরক্তি। আমার ২ বৌমার জন্য চা কি তোর বাবা করে দেবে? মা, আপনার আরো ২ বৌমা তো নিজেদের হাত পা চালাতে পারে। তোর হাতে পায়ে কি ঘুণ ধরেছে? চা চুপচাপ ২ কাপ চা করে নিয়ে আয়। হ্যাঁ মা। শাশুড়িমার কথা শুনে সোনালি আবার রান্নাঘরে চলে এলো। জানি না শাশুড়িমা যে কেন সবসময় আমার সঙ্গেই এমনটা করেন। এমনটা মনে হয় যেন আমি এই বাড়ির বউ নই, কাজের লোক। আজকাল হয়তো লোকেরা তাদের সঙ্গেও এরকম ব্যবহার করে না। জানি না এই ২ গুণবতী বৌমা যে শাশুড়িমার কানে কি মন্ত্র দেয়, যাতে শাশুড়িমা ওদের তো গুণগান করেনি, আর তার সঙ্গে আমার দারিদ্রতা নিয়ে উপহাস করার একটি সুযোগও ছাড়েন না। আর মনে মনে এসব বলেই বা লাভ কি, কারণ আমাদের মতো গরিবদের তো খোঁজ নেওয়ারও কেউ নেই। গরিব বৌমার অসহায়তা তার কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। যেখানে গরিব বৌমার অবস্থা একজন কাজের লোকের থেকেও খারাপ ছিল, আর অন্যদিকে বাকি ২ ছোট বৌমা তার উপর হুকুম চালাতো। সময়ের সাথে শীতের আগমনও ঘটল, আর হলরুমে বসে উর্মিলার ২ বড়লোক বৌমা বলল, শাশুড়িমা, ঠান্ডা তো পড়েই গেল, আর আপনি তো জানেন যে শীতকাল নিয়ে আমার কত ফ্যাসিনেশন। তাই আমি ড্যাডিকে বলে ৪ জনের জন্যই হিটার আনিয়েছি। মা জানেন তো, কালকে না আমি উইন্টারের অনেক শপিং করেছি, আর আপনার জন্য একটা কাশ্মীরি উলেন শলও এনেছি। উপহার কি শুধু তোমরাই দিতে জানো বৌমা? আমিও তোমাদের জন্য সুন্দর ২টো লেপ বানিয়েছি। আরে মা, এটার কি দরকার ছিল? দরকার ছিল না মানে?
তোমাদের দুজনের দুটো লেপ তো পাতলা হয়ে গেছে গো। আর আমি চাই না যে রাতভর আমার বৌমারা শীতে কষ্ট পাক। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি লেপ দুটো বানিয়ে দিলাম। আর তোমাদের শাশুড়ির কি পয়সার অভাব আছে বলো? তখনই সোনালি উর্মিলাকে বলল, মা, আপনি যখন ওদের জন্য লেপ বানিয়েছেন, তাহলে আমার জন্যও তো একটা বানাতে পারতেন। খবরে বলছে যে এই বছরে নাকি রেকর্ড ভাঙা শীত পড়বে, তাই একটা সামান্য পাতলা কম্বল দিয়ে আমি কি করেই বা চালাবো। আরে আমার গরিব বৌমা, উর্মিলার কাছে কি পয়সার গাছ আছে নাকি রে? এখন আমার হাত খালি আছে, যখন পয়সা হবে তখন দেখা যাবে, বুঝলি? কিন্তু কিছুক্ষণ আগে আপনি যে বলছিলেন আপনার কাছে অনেক টাকা আছে। উর্মিলার রাগ দেখে দুই বড়লোক বৌমা সঠিক সুযোগ পেয়ে উর্মিলাকে উস্কাতে শুরু করে দিল। তার মানে আমাদের যা সবসময় আমাদের ওপর নজর রাখে। কেন গো দিদি, সবসময় কি আমাদের সঙ্গে তুলনা করতেই হবে? উর্বশী, তুমি কোনো সেলিব্রিটি নাও যে আমি তোমার সঙ্গে তুলনা করব? দেখে নিন মা, আমাদের এই গরিব যা কোথাকার রাগ কোথায় ঝাড়ছে। তানিয়া বৌমা, তুমি একদম ঠিক বলছো। ঘরের কাজ করতে গেলেই আমার গরিব বৌমার হাতে জং ধরে যায়, আর কথা বলার সময় তার জিভটা 5 গুণ বেড়ে যায়। এই বলে উর্মিলা চলে গেলে তানিয়া বলল, আমাদের শাশুড়িমার গরিব বৌমা, তুমি যতই চেষ্টা করো না কেন আমাদের জায়গা কোনোদিনই কেড়ে নিতে পারবে না। আমাদের ভাগ্য যে কোহিনুরের মতন, আর তুমি হচ্ছ পচা গালিচা, যা দেখলে লোকে নাক সিটকোয়। এইভাবেই কয়েক সপ্তাহ কেটে গেল, আর এর মধ্যে শীতটাও জাঁকিয়ে পড়ল। যেখানে একদিকে দুই বড়লোক বৌমা শাশুড়ি মায়ের দেওয়া গরম লেপের তলায় আরামে ঘুমোচ্ছিল, আর অন্যদিকে গরিব বৌমাকে তার পাতলা কম্বলের সাহায্যেই রাতটা কাটাতে হচ্ছিল। পরের দিন সকাল হতেই সোনালি আবার ঘরের কাজেই লেগে পড়ল। এরপর যখনই সে বাসন ধুতে রান্নাঘরের কলের জলে হাত দিল, তখনই ওর হাত কেঁপে উঠল। তারপর সে তার শাশুড়িমার ঘরে গেল, যেখানে উর্মিলা রুম হিটার চালিয়ে গরম লেপের তলায় বসেছিল। তখনই উর্মিলা সোনালিকে বলল, আরে বৌমা, তুই এদিক ওদিক কি দেখছিস? তোর কোনো চুরি করার মতলব আছে নাকি? মা, আমি তো জল গরম করার মেশিনটা খুঁজছিলাম। প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, আর তাই রান্নাঘরের কল থেকেও ঠান্ডা জল পড়ছে। ঠান্ডা জলে যে হাত জমে যাচ্ছে। আচ্ছা, মহারানীর এবার বাসন ধুতে গেলে গরম জল চাই? ইলেকট্রিকের বিল কি তোর বাপ ভরবে? কোনো মেশিন টেশিন হবে না, চুপচাপ ঠান্ডা জল দিয়ে সব বাসন ধুয়ে ফেল। এরপর উর্মিলা সোনালিকে আবার উল্টোপাল্টা কথা শুনিয়ে তার নিজের দিকটা বজায় রাখল, আর অন্যদিকে গরিব বৌমা এই কনকনে শীতেও ঠান্ডা জল দিয়েই কাজ করতে লাগল। না তার কাছে সোয়েটার ছিল, আর না শল। তারপরেও উর্মিলা তাকেই বাজারে সবজি আনতে পাঠালো। কিন্তু একদিন উর্মিলার শরীর অসুস্থ হয়ে গেল। তার গোঙানির আওয়াজ শুনে গরিব বৌমা তাড়াতাড়ি তার ঘরে গেল, আর তাকে বলল, মা, কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আরে, আপনার তো প্রচণ্ড জ্বর। মা, আমি এক্ষুনি আসছি। এরপর সোনালি রান্নাঘরে গিয়ে কারা বানিয়ে এনে শাশুড়ি মাকে খাওয়ালো, আর সাথে তার মাথায় ঠান্ডা জলের পট্টি দেওয়াও শুরু করল। সোনালি কখনো তার হাত টিপতে লাগলো, কখনো আবার পা। সারা রাত বেচারি সোনালি চোখের পলক না ফেলে তার শাশুড়িমার সেবাতেই মগ্ন রইল। পরের দিন সকালে দুই বড়লোক বৌমাই শাশুড়িমার ঘরে এলো। গুড মর্নিং শাশুড়িমা। গুড মর্নিং শাশুড়িমা। আপনার মুখটা এমন রোগীদের মতো দেখাচ্ছে কেন? মায়ের শরীর কাল থেকেই প্রচণ্ড খারাপ ছিল, ওনার খুব জ্বর ছিল। উর্বশী, চল এখান থেকে, আমাদেরও ফ্লু হয়ে যেতে পারে। এরপর দুই বড়লোক বৌমাই সেখান থেকে চলে গেল, আর উর্মিলা ওদের সমস্ত নাটকটাই বুঝতে পারল। আমি মনে করলাম তোমরা আমার খোঁজ নিতে এসছো, কিন্তু আজ তোমরা তোমাদের আসল রূপটা আমাকে দেখিয়ে দিলে। মা সোনালি, তুই আমাকে ক্ষমা করে দে মা। আমি সব সময় তোকে ভুল বুঝেছি, তোর গরিব হওয়া নিয়ে মজা করেছি, তাই হয়তো ভগবান আমাকে আজ এই শাস্তি দিয়েছে। মা, পুরনো কথা মনে করে কষ্ট পাবেন না। যা হয়ে গেছে তা ভুলে যান। শাশুড়িমার কথা শুনে দুই বড়লোক বৌমাই লজ্জিত হল, আর বলল, দিদি, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমায় অনেক কথা শুনিয়েছি, তোমার দারিদ্রতা নিয়ে অনেক মজা করেছি। দিদি, আমাদের দুজনকে ক্ষমা করে দাও। এরকম করে বলো না, আমি সবসময় তোমাদেরকে নিজের বোনই ভেবেছি। এরপর ওরা তিনজনেই নিজেদেরকে জড়িয়ে ধরল, আর তারপর থেকে ওরা মিলেমিশেই সব কাজ করতে লাগল। Best buddies. Hello friends. Thanks for watching this video.
अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक, सब्सक्राइब, कमेंट्स करें इस वीडियो पर और हाँ, शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।